মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আমাকে ডেকেছেন মামা? হ্যাঁ ওরহান, ভেতরে এসো, তোমার সাথে একটা কথা বলবো, খুব জরুরি কথা। একেবারে একান্তে মামা? হ্যাঁ। আচ্ছা বলুন মামা, বলুন। চিন্তা হচ্ছে আমার জন্য এবার কি খবর অপেক্ষা করছে। আরে এত চিন্তার কিছু নেই, খুব ভালো খবরই আছে। না আসলে যখন আমাকে এভাবে আপনি ডেকে কথা বলেন, খুব ভালো কিছু ঘটে না, সেই কারণে। আমাকে কি বিশ্বাস করছো না? না, বিশ্বাস তো করি। আপনাকে কেন বিশ্বাস করবো না বলুন? তাহলে তোমরা আর দেরি কেন করছো? আমরা মানে? সেলিন আর তুমি? হ্যাঁ। তোমরা শরীয়ত অনুযায়ী বিয়ে করেছো, কিন্তু এখন তো সময় হয়েছে, একে সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে ঝামেলা শেষ করো। আসলে মামা হচ্ছে কি, এই এমন একটা পরিস্থিতিতে চারপাশে এত এত ঝামেলা, জানেনই তো আমাদের বোর্ডটাও পুড়ে গেছে, তাই না? আর দুলাভাই পারিবারিক ঝামেলা। আরে এই মুহূর্তেই তো করতে হবে, এখন অনুষ্ঠানটা করতে পারলে সবার মানসিক অবস্থা চাঙ্গা হবে, দুঃখ বেদনা ভুলে যাবে। মামা আমাদেরকে নিয়ে সবাই কিন্তু হাসাহাসি করবে, এমন একটা পরিস্থিতিতে আমরা সবাইকে বিয়ের দেওয়া দেবো। কি বলছো? তুমি ওই মেয়েকে চাও নাকি চাও না? হ্যাঁ আমি চাই, অবশ্যই চাই। তাহলে ঠিক আছে, অনুষ্ঠানটা করে ফেলি, বিয়ে বরকত নিয়ে আসে। অনুষ্ঠানটা করলে ঝামেলা মিটে যায়। থাকো, আমি প্রস্তুতি শুরু করি। আরে মামা থামুন থামুন থামুন, একটু বসুন। শুনুন, বলছিলাম যে এই বিষয়টা নিয়ে এত তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? তাছাড়া সেলিনকেও তো বিষয়টা জানানো উচিত, ওরও তো এই ব্যাপারে একটা মতামত থাকতে পারে, তাই না? বলুন। ওরহান, মেয়েটা এ বাড়িতে পালিয়ে এসেছে না, তাহলে কি জিজ্ঞেস করবে? আরে দেখো ওরহান, তোমরা এখন একই বাড়িতে বসবাস করছো, সব প্রতিবেশীরা জিজ্ঞেস করলে কি জবাব দেবে? হ্যাঁ, আরে জলদি বিয়ের অনুষ্ঠান শেষ করতে হবে। মামা এই মুহূর্তে এটা সম্ভব না, তাছাড়া প্রতিবেশীরা তো কিছু বলছে না। দেখুন, আপনিও তো মামির সাথে একই বাড়িতে থাকছেন, বিয়ে করেননি, অনুষ্ঠান করেননি, তারপর আর অসভ্য! তুমি কোন সাহসে এমন কথা বলছো? হ্যাঁ, তুমি আমার সাথে নিজের তুলনা করছো কোন সাহসে? বলো, আমি তোমাকে বিয়ের অনুষ্ঠান করতে বলেছি, তোমাকে সেটাই করতে হবে। ঠিক আছে মামা, ঠিক আছে, চেঁচাবেন না, বাইরে শুনবে তো। কি করছেন আপনি? আর আমি না করিনি, সেলিনকে জিজ্ঞেস করতে বলেছি, ওরও তো কোনো ইচ্ছে থাকতে পারে, আমি সেজন্যই আপনাকে কথাটা বলেছি। আচ্ছা, হয়ে গেল। ওকে জিজ্ঞেস করো অনুষ্ঠানে কোন রকমের কেক চাই, আমি তাই আনবো। কিসের কেক? ওকে এসব বিষয়ে জিজ্ঞেস করার কথা বলিনি। আচ্ছা মামা শুনুন, আমি সবকিছু ব্যবস্থা করছি, ঠিক আছে? আমি এখন গিয়ে সেলিনের সাথে কথা বলবো, কিন্তু আপনি আমাদের দুজনকে একটু সময় দিন মামা। এই ওরহান আপনাকে কথা দিচ্ছে, খুব জলদি আমি আপনাকে প্রস্তুতি নিতে বলবো। সত্যি? সত্যি। ঠিক তো? আমি কিন্তু বেশি সময় অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে মামা, বেশি সময় অপেক্ষা করতে হবে না, কিন্তু আমারও আপনার ভাগ্নে হিসেবে আপনার কাছে একটা চাওয়া আছে মামা। মানে আপনি কোনো কিছু করার জন্য প্লিজ আমাকে জোরাজুরি করবেন না, এটাই আমার চাওয়া। তুমি আমাকে কি বোঝাতে চাইছো বলো তো? তুমি কি আমার ভুল ধরতে চাইছো গাধা? তুমি কি আমার সিদ্ধান্তের বিরোধিতা করছো? আরে বিরোধিতা করছি না। এদিকে আসো, ঠিক আছে এদিকে আসো। থাকুন। যেও না, না মামা, আমি আর যেও না বলছো না। যা বলেছি তাই। হ্যাঁ মামা, যা বলেছি তাই। এই কথা শোনো, এই বিয়ের অনুষ্ঠান হতে হবে, বুঝতে পেরেছো? এবার থামো মুকাদ্দেস। থামবো না ফেহমি, থামবো না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি আমাকে জিজ্ঞেস না করে যদি সব ব্যাপারে নাক গলাতে পারো, তাহলে আমিও একটু বাড়াবাড়ি করতে পারি।
কান খুলে শোনো, ওই ছেলেকে আমার ভালো লাগে না। তুমি ওই ছেলেকে আর কখনো এই বাড়িতে আনবে না, বোঝা গেছে? ফেহমি, ছেলেটা আমার ফিটনেস ট্রেনার হিসেবে এসেছিল। এতে কি এমন ক্ষতি হয়ে যাচ্ছে বলো তো? হ্যাঁ, অনেক বড় ক্ষতি হচ্ছে মুকাদ্দেস আমার। তাতে আমার কিছু আসে যায় না ফেহমি। যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাকে ব্যায়াম করতেই হবে। তুমি এতে যতই বিরক্ত হও না কেন, বুঝেছো? আমি ব্যায়াম করা ছাড়বো না, সবাই শুনে রাখো। মুকাদ্দেস, সুস্থতার জন্য ব্যায়াম করছো বুঝতে পারছি, কিন্তু এত বাড়াবাড়ির প্রয়োজন নেই। বোঝা গেল? তুমি বাড়িতে এসব না করে আগের মতো জিমে গিয়ে ব্যায়াম করলেই তো পারো। আচ্ছা আম্মা, আমি জিম থেকে কেন বের হয়ে এসেছি সেই কারণটা কি জানেন? মানুষের পরচর্চার কারণে। আমাকে অন্যের গল্প শোনানোর জন্য, আমার কাছে অন্যের গল্প শোনার জন্য সবাই চারপাশে ঘুর ঘুর করে। তুমি তাহলে বুঝে শুনে বন্ধু বাছাই করবে? হ্যাঁ, আমি পশ্চাতের গন্ধ শুকেই বুঝে ফেলবো কে কেমন। শোনো, তোমার ব্যক্তিগত ট্রেনারের কোনো প্রয়োজন নেই। তুমি কি চাও আমাদের এই বাড়িটা একটা সার্কাসে পরিণত হোক? আম্মা, আমার কষ্ট করার কি দরকার বলুন? বাড়িটা তো এমনিতেই সার্কাস। এই বাড়ির সবাই তো এক একজন জোকার। সাবধান মুকাদ্দেস, মুখে যখন যা আসছে তাই বলে দিচ্ছ। তুমি কি একটু চুপ করবে ফেহমি? আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে ওই ছেলেটাকে বের করে দিয়েছো। এখন তুমি আমাকে ম্যানার শেখাতে এসো না। খুব কষ্ট পেয়েছি তোমার কাছ থেকে, এমনটা আমি কখনো আশা করিনি। যাই হোক, আমি এখন যাই। জেনকে বুঝিয়ে আবার এখানে ফিরিয়ে আনার চেষ্টা করি। সাবধান করছি মুকাদ্দেস, এ কাজ করার চিন্তাও করো না। হ্যাঁ, অবশ্য মন বেশি চাইলে তুমি ওই জেনের কাছে চলে যেতে পারো। দরজা ওদিকে। ফেহমি, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুমি কিভাবে এতটা অন্ধ হয়ে গেছো বলো তো? কিভাবে এ ধরনের কথা মুখে আনছো? অবশ্য তোমাকে আমার আগেই বোঝা উচিত ছিল। সারাদিন এভাবে বাড়িতে বসে থাকলে, কোনো ধরনের কাজ না করে শুধু বই পড়ে সময় কাটালে এমনটাই তো হবে। কি করে ভদ্রভাবে কথা বলতে হয় সেটাও তুমি এখন ভুলে গেছো। তোমার অধপতন দেখে লজ্জা হচ্ছে ফেহমি, বুঝেছো? ওই ছেলে এই বাড়ির ভেতরে পা রাখতে পারবে না। আমারও একটা কথা ছিল স্যার। হ্যাঁ, বলো গুনাই। আপনি এমন না করলেও পারতেন। কি শুরু হলো? দাঁড়াও দাঁড়াও। বাহ ফাতি, অনেক হ্যান্ডসাম লাগছে। কি যে করবো তোমাকে নিয়ে। আমার স্মার্টনেস দিন দিন বাড়ছে, এটা তোমার স্বীকার করা উচিত। এই স্মার্টনেসের প্রভাব অন্যদের উপর পড়লে দেখো কি হয়। মাথা নিচু করে অফিস যাবে, মাথা নিচু করে বাড়ি ফিরবে, না হলে তোমাকে শেষ করে ফেলবো। তুমি জেলাস হলে তোমাকে অনেক কিউট লাগে। কি করার আছে, তোমাকে ভালোবাসি। জেলাস না হয়ে উপায় নেই। আরো কিউট লাগছে। রাতে কখন আসবে, কি রান্না করব? অপেক্ষা করো না, কখন আসবো তোমাকে জানাবো। ফাতি, ম্যানেজার হওয়ার পরেও তুমি জানো না তুমি কখন আসবে? কখন কাজ পড়ে, মিটিং পড়ে, কিছুই ঠিক নেই তো। ঠিক আছে, তাহলে আমাকে জানিও। জামাই, কি খবর তোমার? ফাতি এবার ডে ম্যানেজার হয়েছে বাবা। তাই নাকি? ভালো, শুভকামনা রইল। ঠিক আছে ফাতি, দেরি করো না। ঠিক আছে, সাবধানে যেও। জামাই। হ্যাঁ, আপনি এখানে রেজ বাবা? এই দিনের বেলা কোথায় যাচ্ছ? আমি কাজে যাচ্ছি। আরে তুমি না নাকি নাইট ম্যানেজার ছিলে জামাই, হঠাৎ করে তোমার আবার কি হয়ে গেল বলো তো? প্রমোশন হয়েছে তো, তাই এখন দিনের বেলায়। আচ্ছা, তোমার ওই বন্ধুটার কি হয়েছে, মানে ওই অফিসের বন্ধুর? কার? আরে ওই যে ছেলেটার সাথে ড্রিলারের কি নিয়ে যেন সমস্যা হয়েছিল বলেছিলে। ওহ, আপনি ওই স্টেশনের মেসের কথা বলছেন তো? হ্যাঁ, ওই ঝামেলা মিটে গেছে বাবা। ওই ড্রিলার হায়দার সাহেব আসলে খুব ভালো মানুষ। কি বললে? হায়দার? হ্যাঁ। আচ্ছা, তুমি ওকে কিভাবে চেনো? আমি রেডি, চলো তাহলে শেফকেত। আচ্ছা চলো তাহলে। আইফের নাও বোন। ধন্যবাদ ইয়াদিগার।
আহা আইফের, আবার চেহারাটা এমন করে রেখেছো? যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন সবকিছু ভুলে যাও। তুমি তাই বলছো ইয়াদিগার? হ্যাঁ। কিন্তু স্ত্রী হিসেবে আমার তো একটা সম্মান আছে, তাই না? ইয়াদিগার শোনো, আমি অনেক ভেবে দেখেছি। মানে বলছিলাম, নারী হয়ে আরেকটা নারীর সাথে কিভাবে এমনটা করতে পারে? আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। কে বলেছে তোমার সম্মান ধুলোয় মিশে গেছে? তুমি পাহাড়ের মতো মাথা উঁচু করে আমার সামনে বসে আছো। ওদের কথা কানে নিও না, রাখো। তুমি নিজের কথা ভাবো। কেউ কারো সংসার ভেঙে সুখী হতে পারে না আইফের, কথাটা মনে রেখো। আমি জানি আমার মন ভালো করার জন্য বলছো। হায় আল্লাহ, আরে আমি যা সত্যি তাই বলছি আইফের। আমার কথা শোনো, তুমি এখন ওই লোকের চিন্তা ছেড়ে দাও, নিজের মেয়েদেরকে একটু সময় দাও। হ্যাঁ, ওই লোকের আশায় থেকে তোমার কোনো লাভ নেই। আমারও সেটাই মনে হচ্ছে ইয়াদিগার, তাই সবকিছু ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, কি সেটা? আমি এখন থেকে আমার সন্তানদের প্রতি মনোযোগ দেব, ওদের যত্ন নেব, বন্ধ ঘর থেকে সাজিবেদকে বের করব, ভাদিককে রাস্তায় রাস্তায় ঘুরতে দেব না। সাবাস আইফের, সাবাস। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয় জানো তুমি। ওদের ভাগ্য আমার মতো হতে দেব না ইয়াদিগার। ঠিক বলেছ। আইফের পুড়ে যাবে তো। কি বলছো ইয়াদিগার? আমি তো সে কবে থেকে পড়ে ছাই হচ্ছি। দাও, আমাকে দাও, পাগল একটা। মেরিয়াম, হাঁটো না এভাবে। নতুন বউয়ের মতো আস্তে আস্তে হাঁটছো কেন? জোরে হাঁটো। আর কত জোরে হাঁটবো শেফকেত? তুমি হাঁটতে না পারলে বলো, আমি ট্যাক্সি ডাকি। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, চায়ের দোকানে ছিলে। হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি চাচা। এই তো কিছুদিন আগে আমি সেই রিয়েল এস্টেট অফিসে গিয়েছিলাম। আপনাকে ধন্যবাদ, আমার অনেক উপকার হয়েছে। ওই যে ওই কর্নারের বাড়িটা, ওখানে উঠেছি। হ্যাঁ, অনেক উপকার করেছেন, ধন্যবাদ। ব্যাপার না। এখন তো আমরা প্রতিবেশী হয়ে গেলাম চাচা, মাঝে মাঝে আমাদের দেখা হবে। আচ্ছা, এখন যাই। ভালো থাকবেন চাচা। আপনিও অনেক ভালো থাকবেন চাচি। ভালো থেকো, যাও, দেখা হবে। মেরিয়াম, মেরিয়াম, চলো। তুমি এভাবে হাঁসের মতো দাঁড়িয়ে আছো কেন? এমনি দাঁড়িয়েছি। হাঁস আবার কি? একটু দাঁড়িয়েছি, আমাকে হাঁসের মতো মনে তো হচ্ছে। আমাকে মনে হচ্ছে। আমি আর পারছি না, এসবের কোনো মানেই হয় না। আর কতবার বলবো তোমাকে? আমি এর আগেও বহুবার বলেছি আমি স্কিম মিল্ক ছাড়া লাটে খাই না। ক্ষমা করবেন ম্যাডাম। না, আমি ক্ষমা করব না। চারপাশে সবগুলো গাধা। বাবা শোনো না, তুমি এই গাধা মেয়েটাকে চাকরি থেকে এখনই বের করে দাও। তুমি যেভাবে বলছো সেভাবেই হবে। সারাদিনে আমি মাত্র একটা লাটে খাই, সেটাও আমার পছন্দ মতো খেতে পারছি না। কথা শোনো, এরপর থেকে আমার মেয়েকে স্কিমড মিল্ক ছাড়া লাটে না দিলে তোমার চুলগুলো কেটে ফেলবো। এখন যাও আমার সামনে থেকে। হায়দার বস, ফাতি শেখের জিজাদে এসেছে। আসতে দাও। আমি চলে এলাম হায়দার সাহেব। ও, দেখে খুশি হলাম ফাতি শেখের জিজাদে। ধন্যবাদ। বসো ওখানে। তাহলে প্রিন্সেসের সাথে পরিচিত হও, আমার মেয়ে তুরকান। হ্যালো ড্রিলার তুরকান ম্যাডাম। সরি তুরকান ম্যাডাম। কোথা থেকে যে আসে এরা? আচ্ছা যাই হোক, বাবা আমি একটু শপিং করতে যাব। আর শোনো, আমি লাটে ওখানে গিয়েই খাবো। আচ্ছা, গুড বাই। প্রিন্সেস শোনো, তাড়াহুড়ো করো না, ফাতিও তোমার সাথে যাবে। বাবা ফাতি কে? আমি হ্যাঁ, ও নতুন বডিগার্ড। বডিগার্ড? ও, এই গেটআপে ওর দিকে একটু তাকাও। বাবা কাদেরের কি হয়েছে? ও বাদ,
এখন তোমার বডিগার্ডের দায়িত্ব পালন করবে ফাতি। ও সবসময় তোমার পাশে থাকবে। বাবা, কাদেরকে এভাবে বাদ দিতে পারো না। আমি সেটাই করেছি। ওহ বাবা, তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার বডিগার্ডকে কিভাবে তাড়িয়ে দিলে? আমি এখন বড় হয়েছি, আমারও একটা সিদ্ধান্ত আছে। এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে প্রিন্সেস। আমি এটা মানতে পারছি না, কোনোভাবে এটা মানতে পারছি না। বোকার মতো তাকিয়ে থেকো না, ওর পেছনে যাও। তোমার ডিউটি শুরু হয়ে গেছে। তুর্কান ম্যাডাম, তুর্কান ম্যাডাম 1 মিনিট দাঁড়াবেন? 1 সেকেন্ডও দাঁড়াবো না। আমার পেছনে এসো না, আমি তোমাকে চাই না। আমার কিছুই করার নেই, এটাই আমার ডিউটি। উফ, আর সহ্য হচ্ছে না। উফ, আমার জীবনে কি আমার পছন্দ মতো কোনো কিছুই হবে না। বাবা, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা 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 করি। কেমন নাকামি? না না, আমি চালাবো গাড়ি। আমার গাড়ি আমি নিজেই চালাতে পারবো। দেখুন, আপনার গাড়িটা এখন আমাকেই চালাতে হবে, তা না হলে আপনার বাবা রাগ করবেন। তাতে কিছুই যায় আসে না। যাও গিয়ে অন্য কোনো মেয়ের বডিগার্ড হও, বুঝেছো? নিজেকে এই মেয়ে কি ভাবছে কে জানে। আদরের নেকা দুলালি, ওঠো গাড়িতে। কি নেকা দুলালি? হ্যাঁ, নেকা দুলালি। তুর্কান। হায়দার সাহেব, ওকে কিছু বলুন। মুখ সামলাও। আমার মেয়েকে তুমি করে বলছো কিভাবে, মূর্খ ছেলে? মামুনি, তুর্কান, ও পাশে গিয়ে গাড়িতে উঠে বসো। ফাতে, শোনো, কথা শোনো। আমার মেয়ে একটু বদমেজাজি আছে, এটা আমাদের বংশগত স্বভাব। আমি সেটা বুঝতে পেরেছি হায়দার সাহেব। আমার মেয়ে তোমাকে যত যাই কিছুই করুক, যত যা কিছুই বলুক, তুমি ওর পিছু ছাড়বে না। সব সময় তুমি ওকে চোখে চোখে রাখবে। ওকে কখনো তুমি একা ছাড়বে না, না হলে বুঝোই তো। ড্রিলিং। আরে বাহ, অসাধারণ। ওভাবে বিরক্তিকর দৃষ্টিতে তাকিও না। আমি তোমাকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসি, তবে আমার মেয়ের থেকে বেশি নয়। এই পৃথিবীতে ওকে ছাড়া কাউকে ভালোবাসি না। একটু আগে আমাকে ভালোবাসেন বলেছেন। মেয়েকে আরো বেশি ভালোবাসি, বুঝেছ? হ্যাঁ, বুঝেছি। ড্রিলার হায়দার পাশা। দারুণ, অসাধারণ। শোনো, আমাকে আসলে অন্যান্য অনেক ঝামেলা সামলাতে হয়, তাই এখন থেকে তুর্কানের সব দায়িত্ব তোমার, বুঝেছ? তুমি সব সময় ওর খেয়াল রাখবে, চোখ কান খোলা রেখো, না হলে তোমার চোখ দুটো আমি তুলে ফেলবো। কথাটা মনে থাকবে? হ্যাঁ, সব মনে থাকবে, কোনো চিন্তা করবেন না হায়দার সাহেব। আচ্ছা, সাবধানে যেও। চিন্তা করবেন না। सीट बेल्ट लगाओ, नेका में। আরে যথেষ্ট হয়েছে, আমি এগুলো গুছিয়ে দিলাম। তোমরা এখন ঘরে নিয়ে কি করবে করো, আমি জানি না। এটা কি? এটা খরগোশের কান। কি যা তা বলছো? আর এটা কি ওরহান, আমি কি তোমাকে এভাবে শিখিয়েছি? দেখো, প্রথমে এভাবে নিতে হবে, এভাবে ভেতরে ঢোকাবে। এই তো হয়ে গেল। আরে সেলিনা, আমাকে দিয়ে কেন করাচ্ছ? আমি যেভাবে পারি সেভাবেই করছো, অনেক হয়েছে তাই না? আচ্ছা, তোমরা কি করছো বুঝতে পারছো? আমাকে ধন্যবাদ না দিয়ে উল্টো আমার দোষ খুঁজে বেড়াচ্ছ। ঠিক আছে, আমি আর করবো না। ওরহান, তুমি কি এই বাড়িতে থাকছো না? হ্যাঁ, থাকছি। তাহলে কাজটা করতে হবে। বেশি কথা বললে তোমাকে এগুলো ধুতেও হবে। আল্লাহ আল্লাহ, কি বলছো তুমি? এখানে থাকছি বলে আমি পুরো বাড়ির কাজ একা করব? ঠিক বলেছো সেলিন, তোমার পক্ষে আছি। বলো।
আপু তোমাকে তো কখনো আমার পক্ষে থাকতে দেখিনি। ভেতর থেকে আমি সবচেয়ে বেশি তোমার গলার আওয়াজই শুনতে পেয়েছি। এখানে বসে দুটো মোজাও তুমি ভাঁজ করতে পারোনি ভাই। অথচ তোমার মাকে দেখো, পুরো বাড়ির সব কাজ করছে, একটা টু শব্দও করছে না। ওনার জন্য খারাপ লাগে না? জেইনেব ঠিক বলেছে, একদম ঠিক কথাটাই বলেছে। হ্যাঁ ঠিক বলেছে, এখানে বসে একটু সাহায্য করলে আরো ভালো হয়। আপু এখানে এসো, কয়েকটা গুছিয়ে দাও, তারপর না হয় চলে যাও, খুবই ভালো হয়। অকৃতজ্ঞ। তোমার ডায়াপার পরিষ্কার করে কেটেছে আমার ছেলেবেলাটা, এখন তোমার পালা এসেছে। তোমারটা পরিষ্কার করব? কথা পেঁচিও না তো ওরহান, আমি সেলিমের কথা বলছি। সেলিম ঘুমোচ্ছে, আমি এখন বের হচ্ছি, ঠিক আছে? দেখো দেখো কি বলেছি তোমাদের, কি বলেছিলাম? বলেছিলাম না ও সারাদিন বকবক করে আর কাজের সময় হলে অমনি পালিয়ে যায়। অহেতুক কথা বলো না। সেলিম, তুমি খেয়াল রাখতে পারবে না সেলিমের? অবশ্যই পারবো ভাবি। ধন্যবাদ। না সেলিন, কি বলছো? তুমি পারবে না? আপু ও খেয়াল রাখতে পারবে না সেলিন। কেন? কারণ আমাদের কাজ আছে, ছোট্ট একটা কাজ আছে। কি কাজ আছে? গোপন একটা কাজ আছে আমাদের। তুমি যাও জেইনেব, আমি ওর খেয়াল রাখবো, চিন্তা করো না। ঠিক আছে ফুপি, আচ্ছা আসি তাহলে। আপু আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? গোপন কাজ আছে। গোপন কাজ বললো? কি গোপন কাজ আছে? কি কাজ আছে আমাদের? চুপ করো। ওরহান, এটার আরেকটা কোথায়? জানি না আম্মা, সেটা পেলে তো আমি ভাঁজ করতাম। এই যে ওরহান, কি এটা? মোজা মোজা মোজা, দেখতে পাচ্ছ না? আল্লাহ, ওহো, সবগুলো এলোমেলো করে রেখেছে, একটারও জোড়া মিলছে না। হ্যাঁ দাও দাও, গুলি তো আছেই। আরে আস্তে আস্তে। সরি, তুমি কি কোনো কিছু বলেছো আবার? কে? আমি না, আমার বাবা। কোথায়? এত গাধার মতো কথা বলো কেন? এই কথার মানে কি? তোমার উপরে আমি এমনিতেই বিরক্ত, এখন তোমাকে আবার ভাষা শেখাতে পারবো না। স্টুপিড। আল্লাহ আল্লাহ, মনে হচ্ছে নিজে খুব সুন্দর ভাষায় কথা বলছে। অবস্থা দেখো, এমন একটা সানগ্লাস কেউ কেনে? এটা দিয়ে কি করবে? ওয়েল্ডিং এর কাজ? এই থামো, এভাবে আমার পেছনে দাঁড়িয়ে ফিসফিস করতে থাকবে? ফিসফিস তো করেনি। আরে ভীতু একটা, কাজ করো, আমার কথার উত্তর দিও না। তুমি আমার শপিং এর মুডই নষ্ট করে দিচ্ছ। কোত্থেকে যে আসে সব। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি কি এদেরকে পৃথিবীটাকে বৈচিত্র্যময় করার জন্য পাঠিয়েছেন? এরা তো অক্সিজেন নষ্ট করছে। আরে দাঁড়িয়ে থেকো না, স্টুপিড। আরে বাহ, ইংরেজিতেও কথা বলছে। ও মাই গড, কেউ যদি এখন আমাকে চিনে ফেলে। ওহ ফাদিক, আর কতবার তোমাকে বলবো, অনুরোধ করছি, প্লিজ প্লিজ প্লিজ, আমি সেলিনকে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ, বুঝতে পেরেছো? ওরহান শোনো, তোমার কথা বুঝতে পেরেছি। আমি কি তোমার ভলেন্টারি অর্গানাইজার নাকি? হ্যাঁ, বোঝার চেষ্টা করো, আমার একটু এনার্জি নেই, প্যারালাইজড হয়ে গেছি, মানে অকেজো। ফাদিক, তোমার কাছে সাহায্য চাইবো না তো কার কাছে চাইবো বলো? তুমি তো সবই পারো, মানে একাই 100। প্লিজ একটু সাহায্য করো, আমার মাথাটা না কাজ করছে না। তোমার ভাইয়ের এই অনুরোধ রাখো। হ্যাঁ ওরহান, তুমি কি আমাকে বুঝতে পারছো না ভাই? হ্যাঁ ওরহান, একটু বোঝার চেষ্টা করো, গত কয়েকদিন ধরে আমি ভালো নেই। আমার মেজাজ হুটহাট পাল্টে যাচ্ছে, ঘুম থেকে খুশি মনে জেগে উঠি, তারপর বিষণ্ণ হয়ে যাই। আমি কখন কি করছি নিজেই বুঝতে পারছি না, আমার মাথাটা কাজ করছে না। আমার অবস্থাটা বুঝতে পারছো না? এই অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি এমনই থাকবো। বোঝার চেষ্টা করো ভাই। এখন তো দেখছি এবারের সব মেয়েরই মাথায় সমস্যা। মানে? তোমাকে বলিনি। তুমি না ফাদিক, তুমি অনেক অসাধারণ একজন মানুষ, তোমার মতো ঠান্ডা মনের ঠান্ডা মাথার মানুষ নেই, জানো? আমি তোমাকে বলিনি। আমাকে বলেছো ওরহান? আমি তাহলে পাগল? না না না, আরে না, তুমি পাগল হতে যাবে কেন সুইটহার্ট? তুমিও অসাধারণ মানুষ, তুমিও অনেক 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 ঠান্ডা মনের মানুষ। আমি কথাটা এমনিতেই বলেছি, কাউকে উদ্দেশ্য করে বলিনি। হয়েছে, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বোঝার বুঝেছি। যাই হোক, তোমরা কি নিয়ে কথা বলছিলে? কি বলছিলাম? হ্যাঁ, আমরাই তো রাশিফল নিয়ে কথা বলছিলাম। আমি ইদানিং একদম ভালো নেই সেলিন, এই মার্কিউরির প্রভাব থেকে বেরিয়ে হতে পারছি না। সামনের প্রভাব আরো ভারী হবে, তখন কি হবে কে জানি। তোমাকে কিভাবে বোঝাই আমার যে কি অবস্থা, একেবারে হুটহাট মুড সুইং হয়ে যাচ্ছে। ধরো এই খুশি, এই মন খারাপ, তার উপর ডিপ্রেশন, সবসময় কিছু না কিছু ভাবছি, কিছু নিয়ে দুশ্চিন্তা করছি। হাতে যাই নিচ্ছি তাই ভেঙে ফেলছি, কতগুলো গ্লাস ভেঙে ফেলেছি তুমি জানো। আমাদের দুজনের রাশিচক্র তো একই, তাইও কথা বলতে এলো। জিজ্ঞেস করলাম ওরহান তোমারও কি একই অবস্থা? আরো বললো হ্যাঁ। বললাম তাহলে তোমার কেমন লাগছে আমাকে সব খুলে বলো। মানে জানোই তো আমি এসব বিষয় খুব ভালো বুঝি, ভালো পরামর্শ দিতে পারি। তাই এই নিয়েই দুজন গল্প করছিলাম, সাহায্য করার চেষ্টা করছিলাম। ঠিক আছে,
বুঝেছি। আমি এখন চলে যাচ্ছি। মনে করো আমি এখানে আসিনি, কোনো প্রশ্নও করিনি। গেছে। ভাগিয়ে দিলাম। তুমি জানো তোমার একটা সুপার পাওয়ার আছে ফাদিক। হ্যাঁ সত্যি। এখন আমাকে বলো কিভাবে সারপ্রাইজ দেবে? সত্যি শুনতে চাচ্ছ? সত্যি? আমার নেল পলিশ নষ্ট হয়ে যাবে। এটাকে এভাবে লুকিয়ে রাখবো। তুমি আমার ছেলের পাশে কি করছো? আমি এই বাড়িতে থাকতে? পাতে খুবই সুন্দর হয়েছে। হ্যালো। হ্যালো, কেমন আছেন? ভালো আছি। আমি ফাতির কাছে এসেছি। আমি ওর ওয়াইফ। ওকে সারপ্রাইজ দেব, তাই প্লিজ ওকে কিছু জানাবেন না। কিন্তু ম্যাডাম এখানে তো ফাতি নামের কেউ নেই। নেই মানে? হয়তো আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। আপনাদের এমপ্লয়ি লিস্ট একটু চেক করে ফাতির রুম নম্বরটা বলুন, আমি নিজেই যাচ্ছি। এখানকার সবাইকে আমি ভালোভাবে চিনি, এখানে ফাতি নামের কেউ নেই। অদ্ভুত। ফাতি শেখের জিজাদে। ভেবেছিলাম বংশের নামটা বলবো না, কিন্তু বলতে হলো, তাছাড়া কোনো উপায় নেই। আমার চাইতে একটু লম্বা, দেখতে অনেক হ্যান্ডসাম, হাসি খুশি চঞ্চল প্রকৃতির একটা মানুষ। আমি ওর ওয়াইফ, ওকে সারপ্রাইজ দিতে এসেছি। আসলে ও ছিল কেন নাইট ম্যানেজার। হয়তো ডে শিফটে থাকার কারণে আপনি দেখেননি, কিন্তু ও এখন ডে ম্যানেজার আজ থেকে। নাইট ম্যানেজার মানে? আমিও ঠিক জানি না। ও অবশ্য বলেছিল, ঠিক বুঝতে পারিনি। ওকে নাকি ডে টাইমে শিফট করেছে। একটু খুঁজে দেখুন না ফাতি শেখের জিজা থেকে। ও, আপনি ওই ফাতি সাহেবের কথা বলছেন? কোথায় বলছি? উনি তো চাকরি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছে? কখন? চাকরি শুরুর দিনই। চাকরি শুরুর দিনই? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানে অনেক মজার কুকিজ আছে, আপনি রাখলে খুশি হব। ধন্যবাদ ম্যাডাম। প্লিজ এটাও আপনি রেখে দিন, টেবিলে সাজিয়ে রাখুন। ভালো থাকবেন। আপনিও ম্যাডাম। তরুণরা ধ্বংস হয়ে গেছে, কোনো কথা নেই, বার্তা নেই। দেখো কি মনোযোগ ফোনে, যেন পৃথিবী উদ্ধার করছে। তুমি আবার ফিসফিস শুরু করে দিয়েছো। বিড়বিড় বিড়বিড়। তোমাকে নিয়ে আমি সত্যি আর পেরে উঠছি না। সমস্যা কি? আমিও তোমাকে নিয়ে আর পারছি না। সকাল সকাল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। একটু মানুষ হও এবার, সামাজিক হও, মানুষের সঙ্গে মেশো, একটু তো কথা বলতে পারো। তোমার ওই মোবাইলটা এখন রেখে দাও তো। এর রেডিয়েশন খুবই ক্ষতিকর, জানো না তুমি? কি বলছো তুমি এসব? কি বলছি শুনছো না? ফোনটাকে হাত থেকে রাখতে বলেছি আমি। অদ্ভুত মেয়ে একটা। এদিকে তাকাও। তুমি আমার বাবার মতো উপদেশ দিতে পারো না, ঠিক আছে? বডিগার্ড হয়েছে, বডিগার্ডের কাজ করো। হ্যাঁ, বডিগার্ডের কাজই আমি করছি। কার সাথে চ্যাটিং করছো তুমি? তোমাকে জানতে হবে না। তোমার বয়ফ্রেন্ডের সাথে? হ্যাঁ, এভাবে ধরা খেয়ে গেলে। কথা শোনো, ওই ফোন এখন রাখো, না হলে তোমার বাবার কাছে বলে দেবো। হ্যাঁ বলবে।
আমি বলবো, বিশ্বাস করছো না তাই না? আরে বাবা, মানে এটা ছিল একেবারে ফাটাফাটি জোক। ঘোড়ার ডিম ছিল। নিজেকে বোকা বানাতে চাইলে বাবাকে বলে দিও। আমার বাবার কাছে কমপ্লেন করার জন্য তোমার কলিজাটা কমপক্ষে 50 কিলোগ্রাম হওয়া উচিত। স্টপ ইট। আমার অত বড় কলিজা আছে বলে আমি এখানে। কোথায় যাচ্ছ তুমি? ওয়াশরুমে। এই ব্যাগ নিয়ে যাবে? হ্যাঁ, ব্যাগ নিয়ে। 4000 লিরা দিয়ে এই ট্রাউজার কিনেছি। তোমার কাছে রেখে যাবো ভেবেছো? আচ্ছা যাই হোক, এখন এই ভ্যালে কার্ডটা আমার কাছে দাও। কেন, কি করবে? তোমার কি, দামি একটা জিনিস গাড়িতে আছে, সেটা আনবো। আচ্ছা। আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? হ্যাঁ, হ্যালো, আমি ওয়াশরুমে আছি, এখন ড্রেস চেঞ্জ করব। আরে কি আর এমন হবে, ওই স্টুপিডটাকে ফাঁকি দেব। ঠিক আছে, আচ্ছা আমি 5 মিনিটের মধ্যে বের হচ্ছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। নাইট ম্যানেজার কি বলো, নাইট ম্যানেজার কি? এমন কিছু হয় নাকি? কিভাবে বিশ্বাস করলাম আমি? নিজেরই বিশ্বাস হচ্ছে না। আমার মতো একটা স্মার্ট মেয়ে এত বড় ধোঁকা কিভাবে খেলো? একটু ধৈর্য ধরো ফাতি, তুমি এখনই টের পাবে। তুমি এখনই টের পাবে, দাঁড়াও না। এখনই ওকে ফোন করছি আমি। দেখি দেখি ধোঁকাবাজটা এখন আমাকে কি জবাব দেয়, দেখা যাক। হ্যালো জেনেব। হ্যালো ফাতি, কেমন আছো তুমি? জানো আমার না অনেক বোর লাগছিল, তাই তোমার অফিসে চলে এসেছি। না না মানে তুমি এখন অফিসে নেই? না, নেই। তাহলে কোথায় তুমি? আমি সিটি সেন্টার শপিং মলে আছি, মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করার জন্য এখানে এসেছি। মিটিংটা শেষ হতে সময় লাগবে, তুমি বাড়ি ফিরে যেতে পারো। বুঝেছি। আচ্ছা তাহলে তো কিছু করার নেই, আমি বাড়ি ফিরে গেলেই ভালো হয়। ঠিক আছে, আমাকে ডাকছে জেনেব, আমি এখন রাখছি, বাই বাই। আচ্ছা মিটিং আছে তাই না? বুঝেছি, ঠিক আছে তাহলে মিটিং এ যাও। রাতে বাড়িতে দেখা হবে ফাতি, ভালো থেকো। দেখা হবে, এর জন্য তোমাকে পস্তাতে হবে ফাতি। সব ঠিকই আছে। মুকাদ্দেস, আমা, ড্রয়িং রুমের ছবিটার তুমি ওই অবস্থা করেছো? মানে কোন ছবিটার যেন? জেইনেব আর ফাতির বিয়ের ছবিটার। হ্যাঁ, কেন, কি হয়েছে আম্মা? আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আর তুমি এখন এই রুমে কি করছো? কি আর করব, আমি এই রুমটা আমার ব্যায়ামের রুম করব ভাবছি। কিভাবে সাজানো যায় তাই দেখছিলাম। কি বলছো তুমি? কে অনুমতি দিয়েছে? কি বলছেন আম্মা? কি হয়েছে আপনার? বুদ্ধি লোপ পেয়েছে নাকি? আশ্চর্য, এই বাড়ির মালিক তো আমিও। কার কাছ থেকে অনুমতি নেব? আমার কাছ থেকে নিতে হবে মুকাদ্দেস। এটা হচ্ছে সেলিমের রুম, এখানে কোনো কিছু করতে দেব না। আরে আম্মা, আপনার ভুলে যাওয়ার রোগ হয়েছে নাকি?
আম্মা আমাকে চিনতে পারছেন না। আমি মুকাদ্দেস, এই বাড়ির মালিক মুকাদ্দেস। অবশ্য আপনার বয়স হয়ে গেছে আম্মা, এসব মনে রাখা কঠিন, সব কিছু এলোমেলো লাগে। পরামর্শে যে শিক্ষা নেয় না তাকে তিরস্কার করো, তিরস্কারে যে শিক্ষা নেয় না তাকে ধরে শাস্তি দাও। জিয়া পাশা। মেয়েটা কি করছে ভেতরে? আধা ঘন্টা হয়ে গেছে। শুনছেন, ভেতরে একটা ইয়াং মেয়ে আছে, সাদা রঙের সোয়েটার পরা। না, দেখিনি। আচ্ছা, ধন্যবাদ। ম্যাডাম, বলুন। ভেতরে একটা ইয়াং মেয়ে আছে, ঠিক অনেকটা আপনার মতো ধনির দুলালি। আরে পাগল নাকি? হ্যাঁ, শুনুন, আপনি কি শেষ বের হচ্ছেন নাকি ভেতরে আরো কেউ আছে? জানি না। তুর্কার ম্যাডাম, তুর্কার ম্যাডাম, অসভ্য, তুমি কি খুঁজছো এখানে? একটা ইয়াং মেয়েকে খুঁজছি। ইয়াং একটা মেয়েকে এখানে খুঁজছো? হ্যাঁ। না না, আপনি মনে হয় ভুল বুঝছেন। আসলে আমার বান্ধবী এখানে এসেছিল, কিন্তু অনেক সময় হয়েছে, তাই ভাবলাম কোনো সমস্যা হলো কিনা। মানে সোজা কথা, তুমি এখানে একটা ইয়াং মেয়েকে খুঁজছো? হ্যাঁ। নাও তোমার বান্ধবী। আরে কি করছেন এসব? অসভ্য, কি করছেন? ছেলে, অসভ্য, বের হও। শুনুন, আপনি এখান থেকে ভুল বুঝছেন। দাঁড়াও, দেখাচ্ছি, আবার মুখে মুখে কথা বলছে। অসভ্য ছেলে। আল্লাহ আল্লাহ, কি যুগে এসে পড়লাম। কেউ আছেন ভেতরে? তুর্কান ম্যাডাম, ও মাই গড। তাই এখন থেকে তুর্কানের সব দায়িত্ব তোমার, বুঝেছ? তুমি সব সময় ওর খেয়াল রাখবে, চোখ কান খোলা রেখো, না হলে তোমার চোখ দুটো আমি তুলে ফেলবো। আমি শেষ তুর্কান, একদম শেষ। কি করলে এটা? আমাকে বিপদে ফেলে দিলে। কোথায় গেল? কোথায় ডাইনিটা? কোথায়? এই যে ভাই, শোনো, আমাদের গাড়ি কোথায়? গাড়ি তো চলে গেছে। কোথায় গেছে? বুঝিয়ে দিয়েছি। কাকে বুঝিয়ে দিয়েছো? কার্ড নিয়ে আসা ওই ম্যাডামকে স্যার। আরে কি বলছো তুমি এটা? এই যে শুনছেন? দাঁড়া, তাহলে কি পালিয়েছো? কি হচ্ছে এসব? হায় আল্লাহ, আমি এখন কি করব? না, ও পালাতে পারে না। ট্যাক্সি, ট্যাক্সি। হ্যাঁ, জেইনেব, ফাতি, তুমি এখানে কি করছো? আগে বলো, তুমি এখানে কি করছো? কি এটা? কি এটা? বলো কি? তুমি এখন আমাকে এটা কোথায় পেয়েছি জিজ্ঞেস করবে, তাই না? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করব, কিন্তু তার আগে আমি তোমাকে নাইট ম্যানেজারের বিষয়টা নিয়ে কিছু জিজ্ঞেস করতে চাই ফাতি।
আমি তোমাকে সবকিছু বলবো। হ্যাঁ, তা তো বলতেই হবে। পালিয়ে গেছে জেনেব, আমি শেষ। পালিয়ে গেছে। চলো আমার সাথে। ওই মেয়েটা পালিয়ে এখন আমাকে শুলে চড়িয়ে দিয়ে গেল। আল্লাহ, এখন আমি কি করব? ফাতি, একটা কথা বলো তো, সকালে কি তুমি শাওয়ার নিয়েছিলে? কোনো দুর্গন্ধ? না ফাতি, সেরকম কিছু না, কিন্তু লোকে বলে শাওয়ার নিয়ে বের না হলে নাকি অমঙ্গল হয়। আচ্ছা, আমার এই দশা কেন বলো তো জেনেব? তুমি কি আমার উপর রেগে আছো? আমাকে ছেড়ে যাবে না তো, তাই না? তোমার তাই মনে হয় ফাতি? তোমাকে ছেড়ে যেতে পারি বলো তো? রাগ করনি? না, করিনি। আমাদের জন্য নিজেকে এত বড় বিপদের মুখে ফেলেছো, কিভাবে রাগ করে থাকি? যা করেছি আমাদের জন্য, আমাদের ছেলের জন্য। আমার জীবনে তোমার মতো এত বিশাল মন আর সাহসী মানুষ দেখিনি ফাতি। তুমি ওখানে থাকলে দেখতে ওই হায়দারকে কিভাবে মাথা দিয়ে বাড়ি মেরেছিলাম, একেবারে বাতাসে উড়ে, যেটা আর কেউ পারতো না। সোজা একদম মাথায় গিয়ে বাড়ি দিয়েছি। এক বাড়িতে লোকটা ধরাশায়ী। ও ফাতি, তুমি পারো বটে। আরে ফোন দিচ্ছে। কে? ড্রিলার। ধরো ধরো ধরো। কি বলবো? হায়দার সাহেব, কেমন আছেন? একদম ভালো নেই ফাতি। বারবার ফোন দিচ্ছি, তোর কানে আমার ফোন ধরছে না। বেয়াদব। এই, আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলবে না। আমি আসলে এভাবে বলিনি, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আজ কথা কাটাকাটির জন্য ও হয়তো আমার উপর রেগে আছে, কিন্তু আমি ওকে না দেখে থাকতে পারছি না। ও এখন কোথায়? আরে উনি কেমন ধরনের বাবা? হয়েছে কি, আপনার উপর রেগে ও শপিং করতে চলে এসেছে হায়দার সাহেব। এটা মেয়েদের স্বভাবসুলভ আচরণ, ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, যা কিনতে চাই কিনুক, ওকে তুমি বিরক্ত করো না। কথা শোনো, আমি একটু পর ভিডিও কল দেব, গোপনে আমার মেয়েকে দেখাবে, যেন বুঝতে না পারে। বুঝলে আবার রাগ করবে। জেনেব, এখন কি করব? একটা উপায় বের করব। কি উপায় বের করব? লোকটা তার মেয়েকে দেখতে চাইছে। আমরা ওনাকে ওনার মেয়েকে দেখাবো। হ্যাঁ?